আমরা হাবা হাসমত সিনেমা হলে দেখতে গেছি। এটা যেমন একটা এক্সাম্পল। ছোটোবেলাতে আমাদেরকে 3 ভাই বোনকে নিয়ে আমার বাবা বহুবার স্টেডিয়ামে গেছেন ফুটবল খেলা দেখাতে। উনি একজন রিজার্ভ মানুষ, অবশ্যই, সেটাতে কোনো দ্বিমত নাই, বাট ওনার মধ্যেও কিন্তু ছেলে মেয়েদের প্রতি যে এই সূক্ষ্ম ভালোবাসাগুলো সেটা আমরা অবশ্যই বুঝতে পারব। ছেলে মেয়েকে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা আমার মতো হও না, তোমরা তোমার মার মতো হও, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দাদা দাদুর মতো হও। তার কারণ হচ্ছে যে ওর দাদা দাদুর মধ্যে আমি যেটা দেখি, আমার বিশ্বাস এর ছিটে ফোঁটা যদি আমার ছেলে মেয়ে যদি পায়, তারা জীবনে অনেক কিছু করতে পারবে। আমার নাম ফারজানা জুফরিখা, আমি সুজামান সাহেবের ছেলের বউ। আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ, উনি ছেলে মেয়ে সবাইকে ভালোবাসেন, কিন্তু তার পাশাপাশি উনি গ্রামের মানুষ এবং দক্ষিণখানের মানুষকে, ওনার ভাইয়ের ছেলে মেয়ে সবার প্রতি ওনার যে ভালোবাসা, যে ওনাদের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেন, জিনিসটা আমাকে খুব অবাক করে। এবং আমার হাজবেন্ডকে অনেক সময় বলি যে উনি যে এত দীর্ঘজীবী মানুষ, এত সুস্থ আছেন, এই জন্য যে উনি মানুষকে অনেক উপকার করেন। আমার মেয়ে আমেরিকায় যে ইউনিভার্সিটিতে পড়ে, সেই ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হচ্ছে 2টো এসে লিখতে হয়। তার মধ্যে একটা এসে হচ্ছে, টপিকটা হচ্ছে এরকম যে তোমার জীবনে ভেরি ইম্পর্ট্যান্ট একজন লোক যিনি তোমাকে মোটিভেট করেছে এবং তার সম্পর্কে তুমি কিছু লেখো। সে 2টো লোকের কথা লিখেছে, একটা হচ্ছে তার দাদা, একটা হচ্ছে তার দাদু। দাদা বিং এ ফিলান্থ্রপিক ম্যান, ওনার ফিলান্থ্রপিক ওয়ার্কগুলো তাকে খুব এনকারেজ করে জীবনে, এবং সে অনেক কিছু করতে চায় দাদাকে দেখে। দ্বিতীয়ত হচ্ছে দাদু। দাদু হচ্ছে এই জন্য যে সে বিশ্বাস করে যে দাদু ছাড়া দাদা চলতে পারে না, বিকজ ও রিয়েলাইজ করে যে যদি দাদু যদি টলারেন্ট না হতো, দাদু যদি অ্যালাউ না করতো, তাহলে দাদা আজকে এই কাজগুলো করতে পারতেন না। আমি রবিহা জামান অমনা, সর্দার সুরুজ্জামান আমার দাদা হয়। দাদাকে নিয়ে ছোটবেলার একটা মজার ঘটনা ছিল যে কেউ দাদাকে চেম্বারে ফোন করলে আমি কানেক্টিং লাইনে ফোন ধরে বলতাম যে তিনি এখন বাসায় নেই বা পরে ফোন করে। তো একবার বলেছিলাম যে তিনি হাসপাতালে আর 2 সপ্তাহ উনি চেম্বারে পৌঁছবে না। ওটার পরে এত মানুষ, পুরো ফ্যামিলির সবাইকে এতবার ফোন করলো, যেটা দেখালো যে তার ভ্যালু অনেক বেশি আর এত মানুষ তার জন্য এত কেয়ার করে, and he actually means a lot অনেক মানুষের জন্য। আর ছোটো হলো রুমানা জামান ঋতু, ও বিএ এলএলবি, এখন ওকালতি করতেছে। আমি রুমানা জামান ঋতু, পেশায় আইনজীবী। 1998 সনে ঢাকা বাড়ি জয়েন করেছি। আমি আমার বাবার সন্তান হিসেবে নিজেকে অনেক সম্মানিত বোধ করি। আমি যখন ঢাকা বাড়ি যাই, তখন সব আইনজীবীরা আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বাবা কেমন আছে বা স্যার কেমন আছে। এই কথাটা খুব কম লোককে জিজ্ঞেস করে। তাদের স্যার সম্পর্কে জানতে চায় সবাই আমার কাছে যে কেমন আছেন উনি, এবং সবাই সম্মান দিয়ে কথা বলেন। অনেক বিচারকরা আছেন যারা বাবার সম্পর্কে জানতে চান যে আপনার সিনিয়র ভালো আছেন কিনা। এটা একটা বিরল সম্মান আমার বাবার জন্য, আমাদের জন্য। আজকে আমি এখানে যে পজিশনে বা যে অবস্থায় এসেছি, সেটা আমার বাবার কারণেই সম্ভব হয়েছে। আমি সর্দার মোহাম্মদ সুরুজ্জামান সাহেবের ছোট মেয়ের হাজব্যান্ড। আমার নাম আখতারুজ্জামান। পরিপূর্ণ মানুষের মধ্যে যে গুণাবলীগুলো থাকে, আমার মনে হয় যে তার প্রত্যেকটাই তার মধ্যে বিদ্যমান। ওনার কাছ থেকে আমি 2টা জিনিস শিখেছি। একটা হলো যে প্রাচুর্যের মধ্যে থেকেও মানুষ কিভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, এবং এটা একটা বিরাট দৃষ্টান্ত হলো সর্দার মোহাম্মদ সুরুজ্জামান। আমি বলতে চাই যে উনি একটা ইনস্টিটিউশন, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি তাহমিদ বিন জামান অরিত্র, আমি সর্দার মোহাম্মদ সুরুজ্জামানের নাতি হই। তার স্টেপস ফলো করতে চাই যাতে আমি ওনার মতোই বড় কিছু হতে পারি। অ্যাডভোকেট সর্দার মোহাম্মদ সুরুজ্জামান আমার কাকা হন। আমি খুবই গর্বিত যে তিনি আমার কাকা, তিনি অনেক শ্রদ্ধেয়। আমি মেডিকেল কলেজে পড়ি এবং সেখানে ভর্তি হওয়ার জন্য উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এতে তার অনেক বড় ভূমিকা রয়েছে এবং তিনি খুবই খুশি যে আমি একজন ডাক্তার হব। দাদা সবসময় মানে কখনো কাউকে আমি না বলতে কখনো দেখিনি, যে যাই আবদার করে দাদার কাছে, দাদা সবসময় যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করে তাদের আবদারটা মেটানোর।
এটা আমার হোক বা এটা কোনো অচেনা যদি কোনো পথচারীও যদি দাদার কাছ থেকে কিছু চায়, দাদা সবসময় তাকে কোনোভাবে হলেও সাহায্য করার একটু হলেও চেষ্টা করে। নানা তো সবচেয়ে রেসপেক্টেড, যেটা আমি গাড়ি করে নানার সাথে গেলে বুঝি। আমাদের এখানে কলতাবাজার একটা মাংসের দোকান আছে, প্রতিদিন যখন আমি স্কুলে থাকতে নানার সাথে গাড়ি করে যেতাম, আমি ওই এমন কোনো দিন নাই যে দোকানের মানুষজন তাকে সালাম দেয় নাই, অ্যান্ড সেই সালামের জবাব দেন নাই। ওইখান থেকে বোঝা যায় নানা কতটা রেসপেক্টেড, অ্যাটলিস্ট কলতাবাজারের মতো জায়গায়। এদের প্রতি আমার উপদেশ হবে যে নিজেকে এস্টাবলিশ করো, এস্টাবলিশ করে যে যেখানেই আমরা থাকি না কেন, যে প্রত্যেকের যে সমাজ, ওই সমাজের ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা সবাই করতে হবে। আপনি অবসর সময় পেলে কি গান শুনতে ভালোবাসেন? আমি তো এমনি গান শোনারই পাই কম, সুযোগ পাই কম, তবু রবীন্দ্রসঙ্গীত আমার কাছে ভালো লাগে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।